সিয়াটলের 4টে ঋতু 4 রকমের। চলুন দেখা যাক এই ভিডিওটাতে। আজ আমরা শুরু করছি সিয়াটলের প্রখ্যাত চলচ্চিত্রকার জয়দীপ দাসের সাথে। জয়দীপ যাচ্ছে তার আগামী সিনেমার শুটিংয়ের লোকেশন ঠিক করার জন্য, আর আমরাও তার সাথে যাচ্ছি, ঘুরে দেখছি সিয়াটলকে। জয়দীপের সাথে আমরা চলে এলাম সিয়াটলের পূর্ব দিকের এক শহরতলি স্যামামিশ। সেখানে অনেক ওয়াকিং ট্রেল আছে, তার মধ্যে একটা হলো অ্যান্স ওয়াকিং ট্রেল। আমরা এখানেই কথা বলতে বলতে জায়গাটা ঘুরে দেখছিলাম। তো এখানে ওয়াইল্ড অ্যানিমাল কিছু বেরোয়? ওয়াইল্ড অ্যানিমাল মানে এখানে বিভার্স আছে, মাঝে মাঝে তারা সরে চলে আসে, কিন্তু মানে আমি যে ওয়াকটার কথা বলছিলাম এক বন্ধুর সঙ্গে, there were a couple of bears, actually we were smelling bears, কিন্তু আমরা দেখিনি। আর প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি বেরোতে গিয়ে লস্ট আওয়ার ওয়ে। তারপরে এদিক ওদিক করতে করতে আলটিমেটলি একটা জায়গা দিয়ে আমরা বেরোতে পারলাম আফটার এ স্ট্রাগল অফ অ্যারাউন্ড 30-40 মিনিটস। তো ওটা খুবই স্ক্যারি হয়ে গেছিল, দেখাচ্ছিলাম না, কিন্তু মানে ইট ওয়াজ স্ক্যারি। তো চলি। শীতকালে পর্ণমোচী গাছেদের পাতা ঝরে যায়, তাই দেখতে পাচ্ছেন গাছগুলো কীরকম কাঠি কাঠি হয়ে রয়েছে। কিন্তু বসন্ত যেহেতু শুরু হয়ে গেছে, তাই তাতে ছোট ছোট পাতা দেখা যাচ্ছে। এই সময়টা আমাদের খুব ভালো লাগে, কারণ শীত এখানে যথেষ্ট বেদনাদায়ক। বৃষ্টি এবং বরফ খুব একটা উপভোগ্য নয়, কিন্তু বসন্ত এলে সমস্ত কিছুর রং ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। আমরা এখন এসছি জয়দীপের নেক্সট লোকেশন লেক স্যামামিশেতে। এখানে একটা স্টেট পার্ক আছে, কিন্তু আমরা সেই স্টেট পার্কটাতে যাচ্ছি না। আমরা লেক স্যামামিশকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখব। স্যামামিশ ল্যান্ডিং বলে একটা জায়গা দিয়ে এই মাঝে যে ট্রেলটা রয়েছে, এই ট্রেলটা এই ডান দিকে যে লেকটা রয়েছে, সেই লেকটার চারদিক দিয়ে রয়েছে। কিরম লাগছে এটা? এটা কোন জায়গা? এটা তো ল্যান্ডিং, আমি আগেও শুট করে গেছি। আচ্ছা, যদিও বসন্ত এসে গেছে, কিন্তু শীতের রেশ এখনও কাটেনি, গাছে এখনও পাতা হয়নি। এই জায়গাটা এখনও অনেকটা ন্যাড়া ন্যাড়া লাগছে। গরমকালে একটা মেটামরফোসিস হয়ে যায়, এই জায়গাটা একদম পাল্টে যায়, এটাকে চেনাই যায় না এখনকার থেকে। স্যামামিশ ল্যান্ডিংয়ের পরে এবারে আমরা যাচ্ছি 520 ব্রিজেতে। এই ব্রিজটা সিয়াটল শহর এবং তার উল্টো দিকে পূর্ব দিকে বেলভিউ শহরের মধ্যে। মাঝখানে একটা লেক, এবং সেই লেকটা অত্যন্ত গভীর বলে এই ব্রিজটা একটা ভাসমান ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে সিয়াটলের দিকে যাওয়া যায়, তাহলে দূর থেকে শহরটাকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা ব্রিজটা ওয়াকওয়েটা খোলা পেলাম না,
তো তাই জন্য আমাদের যাওয়া হলো না। সিয়াটলেতে যে কোনো সময় যে কোনো জায়গাতেই ভারতীয় খাবার পেতে কোনো অসুবিধা হয় না। কিছু কিছু জায়গাতে এরকম ভ্যানও থাকে যেখানে চা সিঙ্গাড়া খুঁজে পাওয়া যায়। জয়দ্বীপের সাথে আমাদের ঘোরা এখানেই শেষ হলো। চা এবং সিঙ্গাড়া দিয়ে আমরা যে শহরে শেষ করলাম সেই শহরটার নাম রেডমন্ড। সিয়াটলের আশপাশে এত ট্রেল আছে যে একজন মানুষ সারা জীবন চেষ্টা করলেও মনে হয় না শেষ করতে পারবে। I-90 ফ্রিওয়েটা যেটা সমুদ্র থেকে শুরু হয় এবং ধীরে ধীরে ক্যাসকেড মাউন্টেনের মধ্যে দিয়ে এটা পূর্ব ওয়াশিংটনের দিকে চলে যায়। এই I-90 দুপাশে অজস্র ট্রেল রয়েছে। আমি এখানে সেরকম কয়েকটা ট্রেল আপনাদেরকে দেখাচ্ছি। সিয়াটলের আশপাশে যে ট্রেলগুলো রয়েছে সেগুলো সমস্ত রকম মানুষের জন্যই ব্যবস্থা করা রয়েছে। সে আপনি যদি হাঁটতে পারেন বা আপনি যদি এক্সপার্ট হন অথবা আপনি যদি হুইল চেয়ারে থাকেন, সব রকমেরই মানুষের জন্য এখানে কোনো না কোনো ট্রেল রয়েছে। তো আমি আপনাদেরকে স্ট্রংলি এনকারেজ করব যে এখানকার কয়েকটা ট্রেল ঘুরে দেখুন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনাদের। অল ট্রেল অ্যাপ থেকে আপনারা এই ট্রেলগুলোর ডিটেলস পেয়ে যাবেন। তবে মনে রাখবেন বসন্তকালে কিন্তু সমস্ত ট্রেল খোলা থাকে না, অনেক জায়গাটাই বরফের ঢাকা থাকে। তো আগে থেকে ওই জায়গাগুলোকে দেখে নিয়ে তবেই আপনারা যাবেন। এপ্রিল মাসে এখানে গরমকাল পড়ে না, কিন্তু একটা দারুণ ট্রান্সফরমেশন ঘটে যায়। আশেপাশের গাছগুলোতে ফুলে ভরে যায়, লাল, সাদা, গোলাপি বিভিন্ন রকমের ফুলেতে পুরো জায়গাটা একদম অন্য রকম রূপ ধারণ করে। এটা সবচেয়ে ভালো দেখা যায় জাপানিজ চেরি ট্রিগুলোতে। এখানে ফুল যেন উপছে পড়ে। এপ্রিল মাসের শুরুর দিকে যদি আপনারা একটা রোদ ঝলমলের দিন দেখতে পান তাহলে স্নোকর্মি ফলসে চলে আসুন। এটা প্রায় সিয়াটল থেকে 30-40 মিনিট দিকে পূর্ব দিকেতে I-90 ওপরেতেই প্রায় বলা যেতে পারে। এটা সিয়াটলের কাছে একটা বড় অ্যাট্রাকশন, তাই গরমকালে বিরাট ভিড় হয় আর গরমকালে এত জলও থাকে না। এই সময়টাতেই এর সবচেয়ে ভালো সৌন্দর্যটা দেখতে পাবেন। আর্লি সামারের ওয়েদারটা হিট অর মিস। কিছু কিছু দিন অত্যন্ত রোদ ঝলমলে সুন্দর, আবার কিছু কিছু দিন এরকম মেঘলা। তো তাই জন্য ব্যাকআপ প্ল্যান হিসেবে এই সময়তে সিয়াটলের আশেপাশে যে কয়েকটা খুব দারুণ মিউজিয়াম আছে সেগুলো রেকমেন্ড করব। তার মধ্যে একটা হলো মিউজিয়াম অফ স্পেস অ্যান্ড ফ্লাইট। এটা রেন্টন বলে একটা শহরেতে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্পেস ক্রাফট অ্যান্ড এয়ারক্রাফট রাখা রয়েছে। অত্যন্ত সুন্দর একটা এক্সিবিট। এটা হলো 787 ড্রিমলাইনারের এন্ট্রি।
এটা হলো ম্যাকডোনাল্ড ডগলাসের F4C। ভিয়েতনামের যুদ্ধে MiG-21 আর F4C এরা পরস্পরের সাথে যুদ্ধ করেছিল, আর এখানে এই এক্সিবিটে এটা পাশাপাশি রাখা রয়েছে। এটা কনকর্ড নিচের থেকে। কনকর্ডের ইঞ্জিনটা খুব ইন্টারেস্টিং ছিল, এইগুলো ইনটেক, এয়ার ইনটেকগুলো, আর এইটা হচ্ছে ইঞ্জিনটা লম্বা। সামনে ছোট ছোট দুটো হচ্ছে এয়ার ইনটেক, তারপর বাইরেতে পেছনটা পুরোটা ইঞ্জিনটা। কনকর্ডের ভেতরটা খুবই চাপা, একটা 737-এর থেকেও ছোট। এখানে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর দেখতেই পাচ্ছেন মাথাটা প্রায় ঠেকে যায় ওপরেতে। বিশাল ছোট। সিয়াটলেতে সামারটা শুরু হয় মে মাসের শেষের দিকে, যখন মেমোরিয়াল ডে ছুটি পড়ে। তখনও আকাশে মেঘ পুরোপুরি কাটে না, কিন্তু সামার অফিসিয়ালি সবাইকার মনে এসে যায়। গরমের শুরুতেই সিয়াটলেতে আলাস্কা যাবার এই রাজকীয় ক্রুজগুলো চলে আসে। আপনি যদি এই সময় সিয়াটলে থাকেন তাহলে বলবো কোনো এক রোববারের দুপুরে চলে আসুন ওয়েস্ট সিয়াটলে। এখান থেকে সিয়াটলের দিকে তাকালে এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে পাবেন। ওয়েস্ট সিয়াটলের এই কোণটা থেকে তাকালে বাঁ দিকে পড়ে অ্যালকাই বিচ, আর ডান দিকে পড়ে সিয়াটল শহরটা। আর যদি আপনারা লাকি হন, ঠিক এই সামনে থেকে আপনারা দূরে দেখতে পাবেন পেছনে ক্যাসকেড মাউন্টেন এবং মাউন্ট বেকার। সিয়াটলের অ্যালকাই বিচ। উল্টো দিকেতে অলিম্পিক মাউন্টেন, দেখুন এই মেঘের জন্য দেখা যাচ্ছে না। গরমের শুরুর দিকে সিয়াটলের 2.5 ঘন্টা নর্থেতে নর্দার্ন ক্যাসকেড ন্যাশনাল পার্ক এবং মাউন্ট বেকার, এখানে একটা ডে ট্রিপের প্ল্যান করতে পারেন। মাউন্ট বেকার ন্যাশনাল পার্ক ছাড়াও আপনারা মাউন্ট বেকারকে কিছু কিছু লুকআউট পয়েন্ট থেকে দেখতে পাওয়া যায়। এখানে যেমন একটা লুকআউট পয়েন্ট থেকে আমরা দেখছি। এছাড়াও আরও একটা জায়গা স্ট্রংলি রেকমেন্ড করা যায়, সেটা হলো ডায়াবলো ড্যাম। নর্দার্ন স্ক্যাজিট রিভারের ওপরেতে ড্যাম দেওয়ার জন্য এই ম্যানমেড লেকটা তৈরি হয়েছে। এই জায়গাটা সবচেয়ে ভালো দেখা যায় ডায়াবলো লেক ভিস্টা পয়েন্ট থেকে। এই ভিস্টা পয়েন্ট থেকে আপনি যদি সাউথের দিকে তাকান তাহলে ডান দিকে দেখতে পাবেন পিরামিড পিক এবং বাঁ দিকে কলোনিয়াল পিক। কলোনিয়াল পিক প্রায় 2300 মিটার উঁচু। গরমকালে সিয়াটলেতে দক্ষিণ এশিয়া থেকে প্রচুর ট্যুরিস্ট আসে, তাই এইরকম একটা জায়গাতে আপনি হিন্দি বা বাংলাতে প্রচুর কথোপকথন শুনতে পাবেন। দূরে যে ড্যামটা দেখা যাচ্ছে সেটা হলো ডায়াবলো ড্যাম। ডায়াবলো ড্যামটার উপর দিয়ে হাঁটা যায়, যদিও ওখানে পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু আপনারা যদি পার্কিং পান তো তবে অবশ্যই ওই ড্যামটার ওপর দিয়ে হেঁটে নেবেন। ওখান থেকে একটা অপরূপ দৃশ্য দেখা যায়। শুধু পাহাড়েই নয়, শহরতলিগুলোও সবুজে সবুজে ভরে যায় এই সময়। মানুষ আর ঘরের মধ্যে থাকে না, বিভিন্ন রকম আউটডোর অ্যাক্টিভিটিতে মত্ত হয়। সিয়াটলের পশ্চিম দিকে সমুদ্র এবং অলিম্পিক মাউন্টেন, তাই উঁচু জায়গা থেকে
অনেক সময়তে অসাধারণ সানসেট দেখা যায়। সিয়াটলে এবং সিয়াটলের আশেপাশে জুলাই 4তে অসাধারণ ফায়ারওয়ার্কস হয়। এই সময় যদি আপনারা এখানে থাকেন তো তাহলে অবশ্যই এটা দেখতে ভুলবেন না। ঠিক জুলাই 4তেই সিয়াটলে গরম পড়া শুরু হয়। এরপর থেকে যে কোনো জায়গাতেই শর্টস এবং টি শার্ট পরে যাওয়া যায়। এই সময়টা তাই সিয়াটল ডাউনটাউনটা ঘোরার জন্য বেস্ট সময়। বেস্ট জিনিসগুলোর মধ্যে কয়েকটা হলো, প্রথমেই মিউজিয়াম অফ পপ কালচার, স্পেস নিডল এবং তার পাশেই হলো ক্লাইমেট প্লেজ অ্যারিনা। এখানে বিরাট অ্যাট্রাকশন হলো এই মোনোরেল। এই মোনোরেলটা 1962 সাল থেকে চলছে। এই ছাড়া এখানে চিহুলির গ্লাস মিউজিয়ামটাও অবশ্যই দেখবেন। কিন্তু সিয়াটলের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এই পাইক প্লেস মার্কেট। এই মার্কেটটা প্রায় 1900 সাল থেকে এখানে রয়েছে। অনেকবার চেষ্টা করা হয়েছিল যে এই মার্কেটটাকে ভেঙে দিয়ে অন্য কিছু মডার্ন তৈরি করা হবে, কিন্তু সবসময়তেই এখানকার সিটিজেনরা সবাই প্রোটেস্ট করে এই মার্কেটটাকে বাঁচিয়ে রেখেছে। এখানে প্রতি বছর হাজার হাজার লোক আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এখন এটাই সিয়াটলের 1 নম্বর দ্রষ্টব্য স্থান। পাইক প্লেসে ঢুকতেই পড়বে এই বিরাট বড় একটা পিগি ব্যাংক। এটার সাথে ছবি তুলতে ভুলবেন না। এছাড়া এখানে আছে প্রচুর মাছের দোকান। সিয়াটলে প্যাসিফিক নর্থ ওয়েস্টের বিভিন্ন জায়গা থেকে স্যামন মাছ আসে, আর এখানকার স্যামন মাছ অত্যন্ত বিখ্যাত। এখানকার যারা বিক্রেতা তারাও এই স্যামন মাছ নিয়ে একটা শো তৈরি করেন। এই শো দেখার জন্য বহু লোক অনেকক্ষণ অপেক্ষা করে থাকেন। পাইক প্লেসটা সিয়াটলের সবচেয়ে বড় ফুলের বাজারও। এত সস্তায় এত সতেজ ফুল সিয়াটলের কোথাও আপনি পাবেন না। পাইক প্লেসে বহু আর্টিস্টের দোকান রয়েছে। তারা এখানে নিজেদের আর্ট বিক্রি করেন। এটা সিয়াটলের ওয়ান অফ দ্য লার্জেস্ট আর্ট মার্কেটও বলা যায়। মার্কেটের বাইরেটাও গরমকালে অত্যন্ত প্রাণবন্ত থাকে। এই সময় বহু ফুড স্টল হয় এবং বিভিন্ন রেস্টুরেন্ট এই সময় বাইরেতে সিটিং ব্যবস্থা করেন। পাইক প্লেসের একদিকে পাইন স্ট্রিট আর একদিকে পাইক স্ট্রিট, দুটো রাস্তাই এরকম স্টিপভাবে উঠে গেছে। এবার নিচ থেকে শহরটাকে খুব সুন্দর দেখা যায়। পাইক প্লেসের উল্টো দিকেই হচ্ছে প্রথম স্টারবাকস। এইটা একটা বিরাট বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। যখন এটা খোলা থাকে এর সামনে একটা বিরাট লম্বা লাইন পড়ে। পাইক প্লেসের কাছে যদি আপনারা নিরিবিলিতে কোনো রেস্টুরেন্টে খেতে চান তো তাহলে পাইক প্লেসের প্যারালাল এই পোস্ট অ্যালিতে চলে আসুন। এখানে বহু রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্টই খুবই বিখ্যাত। এখানে আপনারা রিলেটিভলি ইজিলি সিট পেয়ে যাবেন। সিয়াটলে এলে বোটে অবশ্যই চড়বেন। সিয়াটলে চারপাশেই জল। সবচেয়ে সহজ বোটে চড়া হলো সিয়াটলের ফেরি সার্ভিস। সেটাতে করে আপনারা বেনব্রিজ আইল্যান্ডে যেতে পারেন। কিন্তু যদি একটু বেশিক্ষণ ধরে এটাকে উপভোগ করতে চান তো তাহলে বলবো এখানে অনেকগুলো বোট ক্রুজ আছে। সেগুলো বেশিরভাগই লেক ওয়াশিংটনের ওপরে চলে। তার ভেতর থেকে শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। আপনারা এরকমই একটা বোট ক্রুজ নেবেন। সিয়াটলের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে অসাধারণ নাইট ফটোগ্রাফি হয়, সেগুলো লোকালরা ছাড়া ঠিক জানে না। এরকমই একটা জায়গা হলো 12th অ্যাভিনিউ ব্রিজ I-90 ওপরে।
তবে লোকাল লোকেদের সবচেয়ে পছন্দের জায়গা হলো এই কেরি পার্ক। এখান থেকে অসাধারণ ছবি আসে এবং সারা পৃথিবীতে সিয়াটলের যে ছবিগুলো বিখ্যাত তার বেশিরভাগই এই পয়েন্ট থেকে তোলা। সামারে মাউন্ট রেনিয়ার দেখাটা একটা মাস্ট। জুলাই 4 পর মাউন্ট রেনিয়ারের আশেপাশে সব রাস্তা খুলে যায়। বিভিন্ন পাস যেগুলো বরফে ঢাকা থাকে সেগুলো এই সময়তে আবার গাড়ি চলাচলের উপযুক্ত হয়ে যায়। তাই মাউন্ট রেনিয়ারেতে একটা সার্কেল ট্যুর আপনারা নেবেন, যেখানে আপনারা নর্থ ইস্ট দিয়ে ঢুকবেন এবং সাউথ সাইড দিয়ে বেরিয়ে যাবেন। মাউন্ট রেনিয়ার ন্যাশনাল পার্কের নর্থ ইস্ট গেট, যেটা হলো সানরাইজ পয়েন্ট, সেটা যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে। এটার নাম হলো ক্রিস্টাল মাউন্টেন। এইখান থেকে মাউন্ট রেনিয়ারের একটা অসাধারণ ভিউ দেখা যায়। ক্রিস্টাল মাউন্টেনটার ক্যাফেটেরিয়াটা প্রায় 2500 ফুট উঁচুতে। এটা একটা স্কিইং রিসর্ট। এইখানে গরমকালে স্কিইং হয় না, কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা থাকে এই দারুণ ভিউটা উপভোগ করার জন্য। এই জায়গাটা থেকে ক্লিয়ার দিনেতে শুধু মাউন্ট রেনিয়ারই নয়, মাউন্ট অ্যাডামও দেখা যায়। এই জায়গাটা শুধু মনোরমই নয়, এখানে বেশ ভালো খাবার পাওয়া যায় আর লাইনটাও খুব একটা পড়ে না। আমরা ইউজুয়ালি মাউন্ট রেনিয়ার যাওয়ার পথে এখানে খাবার খেয়ে তবেই মাউন্ট রেনিয়ারের দিকে যাই, কারণ মাউন্ট রেনিয়ারের ক্যাফেটেরিয়াতে বিরাট লাইন পড়ে। আমরা এখন যাচ্ছি চিনুক পাস দিয়ে প্যারাডাইস বলে মাউন্ট রেনিয়ারের সাউথ সাইড এন্ট্রান্সের দিকে। এই রাস্তাটা প্রায় 5400 ফিট উঁচু আর এটা শীতকালে খোলা থাকে না। ইউজুয়ালি জুলাই 4 খোলে এবং সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায়। চিনুক পাসের দিক থেকে আমরা পড়লাম স্টিভেন্স ক্যানিয়ন রোডেতে। এই রাস্তাটা অপূর্ব আর কিছু কিছু জায়গা আছে, যেমন এই জায়গাটা, এটার নাম হলো রিফ্লেকশন লেক। এই জায়গাটা এত সুন্দর যে এখানেই প্রায় ঘন্টাখানেক কাটিয়ে দেওয়া যায়। আমরা এখন যাচ্ছি প্যারাডাইস। রিফ্লেকশন লেক থেকে প্যারাডাইসের রাস্তাটা আমার মনে হয় আমেরিকার শ্রেষ্ঠ ড্রাইভগুলোর মধ্যে একটা। এটা একটা দুর্লভ সাইন, তাই এই জায়গাটাতে এলে অবশ্যই ছবি তুলে নেবেন। আমরা এখন মাউন্ট রেনিয়ার ন্যাশনাল পার্কের প্যারাডাইসেতে। সামনে তাতুস রেঞ্জ আর পেছনে রয়েছে আমাদের মাউন্ট রেনিয়ার। মাউন্ট রেনিয়ার 14,000 ফিটের মতো। যারা ক্লাইম্ব করেন তারা এখান থেকেই স্টার্ট করেন। তারা প্রথম দিনে গিয়ে এখানে একটা বেস ক্যাম্প আছে 10,500 ফিট ওপরেতে, সেখানেই থেকে যান এবং পরের দিনেতে রাত্রিবেলা স্টার্ট করে ভোরবেলাতে সামিটে পৌঁছে যান। আমেরিকান ন্যাশনাল পার্কেতে কুকুররা অ্যালাউড নয়, তারা শুধু পার্কিং লটেই থাকতে পারে, তাই মিকো বালুকে গাড়ির মধ্যেতেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। মাউন্ট রেনিয়ারেতে জুলাই মাসেতেও বেশ ভালো বরফ থাকে, তাই আপনারা যখন আসবেন তখন অ্যাটলিস্ট জুতোটা এমন পরবেন যাতে বরফের ওপর দিয়ে হাঁটা যায়। ফেরার সময় অ্যাশফোর্ডের দিক দিয়ে ফেরাটাই ভালো, আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর লুকআউট পয়েন্ট আছে, সেগুলো থেমে মাঝে মাঝে আপনারা জায়গাটাকে উপভোগ করতে পারেন। অ্যাশফোর্ডের পথে
জিম হুইটেকারের এই কফি শপটা পড়ে, আমি বলবো এটা অবশ্যই আপনারা থামবেন। জিম হুইটেকার ছিলেন এখানকার তেনজিং নোরকে প্রথম আমেরিকা থেকে এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। অগাস্টের শেষের দিকটাতে সামার প্রায় শেষ হয়ে আসে। এই জায়গাটা লেক স্যামামিশ। আমরা এর আগে যখন এখানে জয়দীপের সাথে এসেছিলাম তখন জায়গাটা একদম ন্যাড়া ছিল, কোনো গাছে পাতা ছিল না, কিন্তু এখন পাতায় পাতায় ভরে রয়েছে। আর কিছুদিনের মধ্যেই পাতা খসানো শুরু হয়ে যাবে এবং এই জায়গাটা আবার ন্যাড়া হয়ে যাবে। শরতের আশাটা খুবই সাটল। একদিন হঠাৎ করে এরকম পাখিরা দক্ষিণ দিকে চলতে থাকে এবং বাতাসের মধ্যেও একটু ঠান্ডা শিশিরানি চলে আসে। আমরা বুঝতে পারি সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের শেষের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। সকালবেলা এরকম কনডেনসেশন, গাছের পাতা ধীরে ধীরে ফিকে হতে থাকে এবং কিছু কিছু জায়গায় গাছের পাতাগুলো লালও হয়ে যায়। অক্টোবর মানেই বাঙালির বাড়িতে উৎসবের তোড়জোড়। ময়দা মাখা, লুচি বেলা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আলুর দম, কত কি প্রিপারেশন এই সময়ে। দুর্গাপুজো ফাইনালি এসে গেছে। এই সময় বাঙালির পকেটে সদ্য পাওয়া বোনাস আর গায়ে কলকাতা থেকে আনা নতুন জামা কাপড়। শঙ্কু, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমি অফিশিয়াল ফটোগ্রাফার। অসম, আমার অফিস ভেতরেই। এটা কজন খাবে? ভেজাল দেওয়া হচ্ছে মনে হচ্ছে। এদেরকে দেখো, এদেরকে দেখো, এটা শুধু শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জিনিসটাকে। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, বল না কি হচ্ছে? মাছ ভাজা হচ্ছে আর কোয়ালিটি কন্ট্রোল বলে তো হয়ে গেছে। কোয়ালিটি কন্ট্রোল ডান। এখানে অনেক রকম সব শেড দেখতে পাচ্ছি, হালকা হলুদ থেকে ওখানে কালো, পুরো সব শেড রয়েছে। কি কোয়ালিটি কন্ট্রোল করছিস তোরা? 50 শেড কি করছিস? মাছের ঝোল। ও ভিজে গেল, খাবার নিয়ে রুদ্ধশ্বাস প্রতীক্ষা। এটা কি যাচ্ছে? পুজো খুব ভালো চলেছে। মেন কর্মকর্তা অসীম, দেবিকা এবং অন্যান্য কর্মকর্তারা এখন খেতে বসেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানালাম এই রকম একটা সুন্দর পুজো আয়োজন করার জন্য। কি দিচ্ছিস তুই? সমস্ত শুভ অনুষ্ঠানই কোনো সময় শেষ হয়। আমাদের দুর্গাপুজো শেষ হয় বিসর্জন, শান্তির জল এবং বরণ দিয়ে। পুজোর শেষে মা দুর্গার প্রতিমা আবার বন্ধ করে দেওয়া হয় এক বাক্সের মধ্যে। 1 বছর বাদে আবার সেটাকে খোলা হবে। এখনকার মতো দুর্গাপুজো এখানেই শেষ হবে। সিঁদুর খেলা আর হাসি ঠাট্টা দুঃখের মধ্যে দিয়েই আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠান শেষ হয়। আমরা প্রার্থনা করি সামনের বছর আবার হবে।